সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ আমরা স্টুডিওতে পেয়েছি দুজন বোনকে, ঠিক গতকালের মতো। গতকাল যেমন আমাদের স্টুডিও আলো করে আমাদের নারীদের যারা ভীষণভাবে এগিয়ে যাচ্ছে, এক বোন আরেক বোনকে সাপোর্ট করছে, তেমনই দু বোন আমাদের সাথে আজকে আছেন। আমরা পেয়েছি আতিয়া রহমান সূচি, সাবেক সিনিয়র প্রভাষক জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে আছে সাউদা সুয়ারা নাবা, কোয়ালিটি প্রসেস লিড, ত্রুটিস আমেরিকান টোবাকো লিমিটেড। অনেক 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 শুভেচ্ছা দুজনকেই। আপনাকে অনেক শুভেচ্ছা। এবং কি যে ভালো লাগছে, আজকে তো আমরা বলতেই পারি বসন্ত এসে গেছে। একদম ঠিক তাই দর্শক, প্রকৃতি ভীষণ স্বাধীন। প্রকৃতি কিন্তু ঠিক এই যে আমাদের ষড়ঋতুর যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের 6টি ঋতু তার স্বাধীন মতো সে একটার পরে একটা আসে। শীতকে বিদায় আমরা দিব আগামীকালকে, এবং সেই বিদায়ে যেমনভাবে দারুণ নতুন একটা শুরু করে প্রকৃতির সেই যে ঋতুরাজ বসন্তকে আমরা বরণ করব। চারপাশ এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গাছে নতুন নতুন কুড়ি, নতুন নতুন পাতা জন্মেছে, যা কিনা নতুন আশা, নতুন প্রত্যাশার জন্ম দেয়। এবং সেটা বলতেই হয় যে সেটার মাঝেই আমরা প্রকৃতির যে স্বাধীনতা, প্রকৃতির যে মুক্তমনা, সে ব্যাপারটাকে খুঁজে পাই। তাই আজ আমরা প্রকৃতির সেই স্বাধীন হওয়ার ব্যাপারটিতে উৎসাহিত হয়েই আমাদের আজকে বিষয় রেখেছি মুক্ত স্বাধীন। জানি আমরা নারীরা বিশেষ করে মনে প্রাণে ভীষণভাবে মুক্ত স্বাধীন। হ্যাঁ, অনেক রকমের পরাধীনতা হয়তো আমাদের আছে এখনো সমাজে, দেশে, আশেপাশে কত রকমের শিকল আমাদেরকে পড়াতে চায়। তাতে কি আমরা নারীরা মনে প্রাণে ভীষণ সাহসী। বিশেষ করে আমরা যারা বাঙালি নারী, তারা সেই সকল যেই দুয়ার ভেঙে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, ভবিষ্যতে এগোবো। তেমনই দুজন আজ আমাদের সাথে স্টুডিওতে আছে, তারা তাদের গল্প বলবে। আমরা চাই আপনাদের গল্পগুলো আপনার দ্বিধা ভুলে মন খুলে আমাদের সাথে বলতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আবারও বলতেই হয় যে দারুণ 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 মিষ্টি দেখাচ্ছে, এবং কি যে দারুণ ফাগুনের সেই হলুদ রং। থ্যাংক ইউ সো মাচ। সুচির কাছে প্রথমে আসি। সুচি, আপনার সাথে কিন্তু আমার দারুণ একটা সম্পর্ক আছে। আপনি কিন্তু আমার ভাবি, আজকে খুঁজে পেলাম। ঠিক। এবং আমি এটাও জানি যে ভাবির বোন মানে হচ্ছে বেআইন, তাহলে কিন্তু খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক, সাবধান হয়ে যান। নোটেড। আমরা দুজনেই কিন্তু অনেক দুষ্টু। তাই তার মানে ভাবি তো ননদদেরকে খুব টাইটে রাখতে পারে। ভাবি কি সাথে আবার বোনকেও আজকে তাহলে নিবে আমাকে তিনজনে মিলে দুষ্টুমি করব? না না না, এক টিম, আমরা তিনজন এক টিম। ওকে, সো সুচি, এই যে প্রকৃতিতে যেমন আসলে মুক্ত স্বাধীন একটা ব্যাপার, সেই যে শীতের আড়মোড়া ভেঙে এখন সবকিছু আবার জেগে উঠছে, আমরাও কিন্তু তেমন। আপনি আসলে মনে প্রাণে কিভাবে নিজেকে একজন মুক্ত স্বাধীন নারী হিসেবে, মানুষ হিসেবে বিবেচনা করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে স্বাধীনতাটা আপনি যেটা বললেন, এটা নিজের ফিল করার একটা ব্যাপার। আমরা মন থেকে কিভাবে নিজেকে স্বাধীন মনে করছি, সেটা সবচেয়ে বড় ব্যাপার। আর ডিপেন্ডেন্সি তো থাকবেই, সেটা বাবা মা বলেন, স্বামী স্ত্রী বলেন, সন্তানের সাথে বলেন, সব জায়গায় তো একটা আমাদের নির্ভরতা থাকবেই। কিন্তু স্বাধীনতাটা আসলে নিজের ভেতর থেকে আমাদেরকে ফিল করতে হবে, যে আমি যেন কোথাও আটকে না যাই কোনো কিছুর জন্য। আমার পাখাটা মেলার সময় যেন পেছন থেকে কোনো কিছু আমাকে টেনে না ধরে। আমার কাছে সেটাই স্বাধীনতা। বাহ, দারুণ। এবং এই যে পাখা মেলা, অনেক ক্ষেত্রে নারীরা যখন পাখা মেলে উঠতে চায়, তখন তো কেউ কেউ বলে যে ও পাখা গজিয়েছে, এখনই সময় পাখাটাকে একটুখানি ছেটে দেওয়া, তাই না? এবং সেটা করতে গেলে বোধহয় আমার মনে হয় যে একটা শব্দ বলে না, আখেরে আখেরে বোধহয় সেটা পরিবার, দেশ বা আমাদের আশপাশের যারা, তারাও ক্ষতিগ্রস্ত হয়। জি, তাই না? সো সুচির বোন, আমরা জানি যে নাবা কি মানে মিষ্টি একটা দু বোনের সম্পর্ক। সেই দু বোনের সম্পর্কের মধ্যে আপু কি কখনো কোনো রকমের থাকে না যে ওই মুক্ত স্বাধীনতার মধ্যে হ্যাঁ নো এটা করবে না, এখনই পড়তে বসো, এগুলো করেছে? একেবারেই অপোজিট। আমি যদি বলি খুবই মজার, তার মানে খুবই মজার। আমি যদি বলি, আমি যখন বড় হয়েছি তখন সুচি আপুকে যেরকম দেখতাম, এখন একেবারেই ওরকম।
সূচি আপু ইজ দ্য মোস্ট বোল্ড হিউম্যান বিং ইন আওয়ার ফ্যামিলি। যত রকমের রুল ব্রেক করা যায়, যত রকমের কিছু ইন্সপায়ারিং করা যায়, সবকিছুই আসলে সূচি আপু করে ফেলেছেন। উই লুক আপ টু হার। সো পাখা টেনে ধরার চেয়ে পাখা কিভাবে ওটা তুলে দেওয়া যায় সেটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশি। দারুণ। তার মানে আপুর পাখায় ভর করে উঠতে শেখা আমার মনে হয় যে নাবা প্রথম শিখেছে আপুর কাছ থেকে। একেবারেই। এবং আমার দেখা ফার্স্ট আইডল ইজ সে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার সূচি, অনেক বড় ব্যাপার, অনেক বড়। এবং ছোট বোনদের জন্য এরকমের আসলে ইন্সপায়ারিং পার্সোনালিটি হতে পারা সেটা খুব সত্যি কঠিন। কারণ বড়রা বলে না একদিকে যে নৌকার আগা যেদিকে যায় গোড়াও সেদিকে যায়, অর্থাৎ বড়রা যা করে আসলেও তাই, যে বড় ভাই বোনদেরকে দেখে কিন্তু ছোটরা খুব খুব অনুপ্রাণিত হয়, কিন্তু সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না। এই যে আপনি হয়ে উঠতে পেরেছেন, একদিকে যেমন চমৎকার নৃত্যশিল্পী আপনি, তেমনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেটারও একটা অবশ্যই বলতে হবে যে নিজেকে তৈরি করা। শিক্ষক হওয়া মানে কিন্তু ব্যাপারটা শুধু শিখলেই হয় না, শেখানোর জন্য আবার আলাদা করে একটা প্রস্তুতি নিতে হয়। সেই সম্পর্কে একটু জানতে চাই যে তাহলে আপনার যে দারুণ বোল্ড হয়ে ওঠা, মুক্ত স্বাধীন একটা মন তো ছিলই, কিন্তু সেটাকে বিকশিত হতে দেয়া, সেটার পেছনে তো অবশ্যই পরিবারের যারা আছেন তাদের একটা ভূমিকা রয়েছে। জি, তা তো অবশ্যই আছে। আমার মা একজন প্রভাষিকা ছিলেন। পরবর্তীতে উনি যখন রিটায়ার করেন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে রিটায়ার করেন। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক আর্লি লাইফে, আমি দেখিনি যদিও। আমার জন্মের পর থেকে আব্বু একটা মাল্টিন্যাশনালে জব করতেন, কিন্তু শুনেছি এবং পরবর্তীতে দেখেছি যে আব্বু ওই স্কুল কমিটির গভর্নিং বডিতে ছিলেন। তো ওই শিক্ষকতাটা পেশা হিসেবে আসলে সব জায়গায় দেখে এসেছি। ইনফ্যাক্ট আমার শাশুড়িও শিক্ষক ছিলেন, যাকে নিয়ে কথা হচ্ছে। and she is such an amazing personality. Exactly. এবং আমাদের বলতেই হয় যে আমাদের শান্তময় ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির দীর্ঘ সময় তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন, ডিনের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি ইন্টেরিয়র আর্কিটেক্ট, তিনি নিজে একজন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে খুবই দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন। ওই যে আমার বোন আমাকে নিয়ে যেগুলো বললো না, আমার ঠিক আমার শাশুড়িকে নিয়ে সেগুলোই বলতে হয়। আমরা একটু আগে বলছিলাম না শুরুর আগে যে উনি কিন্তু খুব ইন্সপায়ারিং, এখনো উনি ড্রাইভ করেন এবং আমি নিজে ড্রাইভ করি। এটা আমার মানে একটা বড় হচ্ছে ভালো লাগার জায়গা ম্যামকে দেখে, যে না ম্যাম যখন করছেন এখন ওই বয়সে উনি সাহসের সাথে, আপনার রিটায়ারমেন্টও উনি করছেন, তো তার মানে আমরাও চাইলে করতে পারি। আম্মা করেন নাকি? রাইট, শি ইজ অল রাউন্ডার। আমার মা উনাকে সবসময় ডাকে ওয়ান্ডার ওম্যান। শি ইজ such an amazing personality. সরি, আমি আপনার প্রশ্নটা ছাড়িয়ে গেলাম। তাকে দেখেও তো তার মানে আপনার ভিতরে ওই যে নিজেকে মেলে ধরা মুক্ত স্বাধীন হিসেবে, সেটাও এখনো হচ্ছে। জি, অবশ্যই। এবং শিক্ষকতার ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি একটা জায়গায় নিজেকে আটকে ফেলি, তাহলে আমার যারা ছাত্রী বা ছাত্র তারা কখনো নিজেকে সেভাবে ওপেন আপ করে মেলে ধরতে পারবে না। তো আমি যদিও শিক্ষকতা ছেড়ে দিয়েছি 2014 সালে, আমি আর্লি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার ছাত্রছাত্রীদের সাথে আমার একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আমার কিছু ছাত্রছাত্রীরা আছে যারা ঢাকার বাইরে থাকে, তারা ঢাকায় আসলে আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে দেখা করে এত বছর পরও। তো সেটাকে আমি আমার সার্থকতা মনে করি, শিক্ষক জীবনের সার্থকতা, যে তারা এখনো আমাকে মনে রেখেছে বা এখনো আমাকে সেই সম্মানটা তারা দেয়। এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, প্রত্যেকে তারা খুবই ট্যালেন্টেড তো অবশ্যই, এবং তারা যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং এই যে মুক্ত স্বাধীন। এটা আসলে একজন শিক্ষকের জন্য সব থেকে বড় পাওয়া, বড় রিকগনিশন, যে তার শিক্ষার্থীরা একটু একটু করে তাকেও ছাড়িয়ে অনেক 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 বড় জায়গায়। অবশ্যই। বাহ, খুব ভালো লাগছে শুনতে। আবার নাবার কাছে আসি। নাবা, এই যে আসলে আশেপাশের যারা এমন ইন্সপায়ারিং পার্সোনালিটি, বিশেষ করে মা যিনি একজন শিক্ষক ছিলেন, সাধারণত শিক্ষক মায়েরা একটু রেজিমেন্টেড হয়। আমি নিজেও যেহেতু একজন শিক্ষক মা, আমিও কিন্তু খুব এমনিতেও করা, তারপরে শিক্ষক হওয়ার পরে বোধহয় আমি আরও লাস্ট 10 বছরে আরও করা হয়েছে। সো মা কি একটু কড়াভাবেই গড়ে তুলেছেন? আচ্ছা,
শুরু করার আগে একটু বলিনি, আমরা খালাতো বোন, আসলে আমরা আপন বোন না, কিন্তু আমি আমার খালামণিকে আসলে মায়ের মতনই পেয়েছি ছোটবেলা থেকেই। আমার এখনো মনে পড়ে, আমার না কোনোভাবে মনে হয়নি দুজনের চেহারা সমস্ত কিছু কথা বলা দেখে যে আপন বোন না, আমরা আপন বোনের মতনই আসলে। আমি যদি একটু বলি, আমি যখন ছোট ছিলাম খালামণির কলেজে প্রায়ই নিয়ে যেত খালামণি আমার ছুটির পরে। কেউ দেখলে যে বলতে পারতো না যে আমি কি আসলে খালামণির আপন মেয়ে নাকি আসলে আমি খালামণির বোনের মেয়ে। এবং আমার খালামণি এবং মাকে দেখলেও কেউ বলতে পারবে না যে তারা ডিফারেন্ট পারসন। হ্যাঁ, তাদেরকে অনেকে জমজ মনে করে। মজার বিষয় হচ্ছে তারা কিন্তু অনেক একটা ডিস্টেন্সই আসলে বোন, বয়সের একটা গ্যাপ আছে। হ্যাঁ, তো ওই রকমই। কিন্তু ছোটবেলা থেকে আমার আসলে সুচিয়াপির বাসায় বা সুচিয়াপিদের আমাদের বাসায় এত আনাগোনা ছিল, আসলে বোঝার উপায় ছিল না যে সুচিয়াপি যে আমার আপন বোন না। এবং খালামণিকে তো রোল মডেল হিসেবে পেয়েছি অবশ্যই। আমার মা, উনি যদিও গৃহিণী কিন্তু এমন কোনো জায়গা নেই যেটাতে উনি পারদর্শী না। মাকে দেখি আসলে ইন্সপায়ার হওয়া ছোটবেলা থেকে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, টুকটাক গান করি আমি, সেখানেও মায়ের অনেক অনুপ্রেরণা ছিল। মানে মা এবং খালামণি দুইজনের থেকেই আসলে আমাদের অনুপ্রাণিত হওয়া এবং মুক্ত স্বাধীন হওয়ার যে ইচ্ছাটা সেটা জেগে ওঠা। দারুণ। এবং আসলে মুক্ত স্বাধীন যে ব্যাপারটা, এটা বলতেই হয় যে আমাদের বাঙালি নারীদের জন্য মুক্ত স্বাধীন আকাশ দেখা, মুক্ত স্বাধীন পৃথিবী দেখা, এবং আমরা যে নারী হিসেবে নারী পুরুষের যে পার্থক্যের জায়গায় যে কিছু নেই, সৃষ্টিকর্তা যে অনেক উপরে নারীকে বরং রেখেছেন সম্মানের সাথে, সেটা বলতেই হয় যে আমাদের পথিকৃৎ বেগম রোকেয়া কিন্তু সেটা পথ দেখিয়েছিলেন বলে আজকে আমরা বোধহয় এই যে স্বাধীনভাবে আজকের আয়োজনে তিনজন আমরা নারী বসে আছি। আমাদের যিনি প্রডিউসার তিনিও একজন নারী, এবং আমাদের টিমে আরও অনেকেই আছেন এমন যারা নারী। সো নারীদের এই যে মুক্ত স্বাধীন হওয়া, তার পেছনে বলতে হয় যে অনেক সময় আমাদের মা খালারা যা পারেন না, তারা কিন্তু চান যে ওই পরাধীনতার শৃঙ্খল ভেঙে তার সন্তান, বিশেষ করে কন্যাকে যেন সে ঠেলে দিতে পারে, তাই না? এবং এইটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে আমাদের আগে হয়তো জেনারেশনের একরকমের ছিল, সামাজিক নানা রকমের ট্যাবু ছিল, যেগুলো আমাদের মা খালাদের সময় অনেক রকমের হয়তো কষ্ট করে সেগুলো পেরিয়ে তাদেরকে আসতে হয়েছে, যেটা আমরা অনেকটা সহজে পেয়েছি তাদের ওইসবের একরকমের স্ট্রাগলের কারণে। তো সেই জায়গা থেকে সুচির কেমন লাগে যে এই যে আসলে প্রজন্ম যেভাবে এগিয়ে চলেছে, এবং আমরা যতটা ব্লেসড, আমাদের মা খালা, আমাদের আরও আগের যারা পূর্বের যারা পূর্বজ, তাদের কাছ থেকে আমরা যেসব সুবিধাগুলো পেয়ে মুক্ত হতে পেরেছি? অবশ্যই আমি এটার সাথে সম্পূর্ণ একমত। এবং আপনি বলতে বলতে আমি ভাবছিলাম যে খুব সুন্দর একটা এক্সাম্পল আপনার সামনেই বসে আছে। সেটা হচ্ছে আমার মা খুবই গান গেতে পছন্দ করতেন, ওনার খুব গানের শখ, কিন্তু ওনাদের সময় গান শেখার সেই রকম আসলে সুযোগ সুবিধা ছিল না। তো উনি নিজে নিজেই অনেকটা একা একা অনুশীলন করে যতটুকু গান গাইতেন, রেকর্ড করতেন বা অনুরোধের আসর শুনে। জি জি, কিন্তু উনার কখনো ওভাবে প্রফেশনালি শেখা হয়নি। তো উনি আমাকে দিয়ে চেষ্টা করেছিলেন। আমার ছোটবেলায় একটা গানের ক্যাসেটও বের হয়েছিল আমি যখন ক্লাস 5-এ পড়ি, বাট আমার আসলে গান গাওয়াতে তেমন ইন্টারেস্ট ছিল না। আমি ক্লাস 10-এর পরে নৃত্যে আমি 10-এর পরে আসলে গানটা কন্টিনিউ করিনি, কিন্তু সেটা পিক আপ করেছেন ইনি। বাহ। এবং ও এত চমৎকার, আমার বোন দেখে বলছি না, ও এত চমৎকার গান গায়। আমরা তো সেটা শুনবোই আজকে, আমরা জানি। এবং ফাগুনে কিন্তু একটা আলাদা মনের ভিতরে কেমন যেন উচ্চাটন ব্যাপার তৈরি হয়, যেটা গান গাইলেই খানিকটা আমার মনে হয় আমরা প্রশমিত করতে পারি। আমরা গান তো শুনবো অবশ্যই, এবং আরও দুবোনের নানা রকমের দিক আজকে রহস্যের উন্মোচন হবে, যেটা তারা নানাভাবে এই যে মুক্ত স্বাধীন হওয়ার পথে বিভিন্ন সময় ছাপ রেখেছে। শুনবো আমরা, তবে একটা ছোট ব্রেক নিয়ে আসি তাহলে। দর্শক, দারুণ একটা আড্ডা হচ্ছে। মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারার, আড্ডা দিতে পারার মজা আমরা কিন্তু নেক্সাস লেডিস ক্লাবে নিতে পারি। সেটার জন্য যুক্ত হতে হবে, বিরতির ওপারে নিশ্চয়ই থাকবেন। আমরা ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, বিরতির পর সবাইকে আবারও দারুণ একটা হলুদে ফাল্গুনের শুভেচ্ছা। কালকে তো ফাল্গুন আসবে, তার আগেই বেশি বেশি করে মনে করে দিচ্ছি যে আকাশে বাতাসে দারুণভাবে রং ছড়িয়ে পড়েছে, এবং ফাল্গুন বলছে যে ফুল ফুটুক বা না ফুটুক, বসন্ত এসে গেছে। জানি যে আপনাদের মনেও সেই বসন্তের রং লেগেছে। সেই রং নিয়ে মুক্ত স্বাধীনভাবে
লেডিস ক্লাবের এই আড্ডায় আপনার মনের কথাগুলো দ্বিধা ফুলে বলে ফেলবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমাদের এই যে বাংলার রং, সেটা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ুক, শান্তিময় হোক সারা পৃথিবী। আর আমার মনে হয় যে সেই শান্তি বাংলা ভাষার মধ্যেও। আর ফাল্গুনের সাথে বাংলা ভাষার তো দারুণ একটা সম্পর্ক। একটা হোক না এমন দারুণ গান, নবা? আমার খুবই পছন্দের একটা গান আমি চেষ্টা করছি গাওয়ার এই ভাষার মাসে, বাংলা ভাষাকে স্মরণ করে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। আমাদের বোধহয় সকলের, ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি গান, এবং যে গানটি একটা আলাদা রকমের আবেগ নিয়েই বোধহয় সবাই গায়। এবং সেই মানে তোমার কণ্ঠে, মানে তুমিই বলে ফেললাম না বাকি, তোমার কণ্ঠে শুনে ভীষণভাবে আবেগতাড়িত হচ্ছি। আরও আলাদা রকমের একটা আবেগ কাজ করছে যে এই গানের যিনি স্রষ্টা, শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়, তিনি কিন্তু ভীষণভাবে অসুস্থ। বলতেই হয় যে তিনি বাংলা ও বাঙালির জন্য একটা অবিচ্ছেদ্য নাম এবং সম্পদ আমাদের। তাকে সৃষ্টিকর্তা ভালো রাখুক, আমাদের মাঝে ফিরিয়ে আনুক, এবং সুস্থ হয়ে তিনি যেন আরও অনেক এমন অসাধারণ বাংলা গান আমাদের দিয়ে যেতে পারেন। প্রতুল মুখোপাধ্যায়, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সত্যি মানে অনস্বীকার্য, তাই না? এবং কেন জানি এই গানটা বারবার মনে করিয়ে দেয় বাংলার যে রূপ। এই যে তুমি যে গাইলে, তোমার এই কলাইনের মধ্যে আমরা দুজনও কিন্তু তোমার মতো করেই ফিল করতে পেরেছি, এবং সিনক্রোনাইজ করা যায়, একদম একদম, এবং সিনক্রোনাইজ করা যায়, তাই না? এবং বাংলার যে আসলে আকাশ বাতাস, বাংলার যেই ওই যে 1300 বিধৌত পলি বিধৌত নদীর বাংলাদেশ, আর সেই বাংলাদেশ কিন্তু আমাদেরকে মুক্ত হতেই বলে, তাই না? বলে যে হ্যাঁ, স্বাধীন না হয়ে এদেশে উপায়ই নেই চলার। কি মনে হয় সুচি আপনার? এদেশের মানুষ তো খুবই মুক্তিকামী, স্বাধীনকামী। এখন আসলে আপনি এমন একটা দিনে প্রশ্ন করলেন, এমন একটা সময়ে প্রশ্ন করলেন যখন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে এসেছি। এবং গতবারের অর্জনের সময় আমার জন্ম হয়নি, শুধু গল্পই শুনেছি। এবারের অর্জনে আমি নিজে একজন মানুষ যে রাস্তায় ছিলাম, তো খুব কাছ থেকে দেখতে পেরেছি যে আসলে আমরা বাঙালিরা কি পরিমাণ স্বাধীন চেতা, কি পরিমাণ মুক্তি। বাঁধতে চাইলেও বাধা যায় না, কোনোভাবে না। একটা ছোট 4-5 বছরের বাচ্চা, তার ভেতরে কি আগুন দেখার মতো। আমি ভাবতাম যে আমি নিজেকে সবসময় বলতাম যে আমি বোকার মতো প্যাট্রিয়ট, বোকার মতো দেশপ্রেমিক। মানে আমার দেশপ্রেমিক হওয়ার পেছনে খুব বড় কোনো কারণ নাই যে না আমি দেশের জন্য এটা করব সেটা করব, বা আমার দেশপ্রেমিক হওয়াটা খুবই বোকার মতো। যেমন আমার ইন্টারমিডিয়েটের পরে আমার মা চাচ্ছিল আমি বিদেশে চলে যাই, বাবাও চাচ্ছিলেন বিদেশে চলে যাই। কিন্তু আমি দেখলাম আমি বিদেশে বেড়াতে গেলেও 20 দিন পরে আস্তে আস্তে চোখ দিয়ে পানি পড়া শুরু করে, কবে ফিরবো কবে ফিরবো। এবং খুব হাস্যকর শোনাবে হয়তো, প্লেনটা যখন ঢাকায় ল্যান্ড করে আমার পানিটা বের হয়ে যায় চোখ দিয়ে। আরে আমার পক্ষে আসলে বিদেশে গিয়ে থাকা সম্ভব না। সুচি হাই ফাইভ। যাক, পেলাম। আমি অনেক রকমের সুযোগও পেয়েছি, এবং আমি বিদেশি সংস্থার সাথে কাজ করার এখনো করছিও। এবং আমি আমার বর দুজনেরই বোধহয় একরকম, অনেক গালিগালাজ করি আমরা, কি জ্যাম, কি এই কি ওই। কিন্তু যখনই মানে দেশ ছেড়ে অন্য একটা শহরে, শান্ত শহরে যায়, তখন না মনে হয় যে দূর ওই জ্যামের শহরটা না হলে ওই যে এক রকমের হর্ন, ওই যে এক রকমের হুড়োহুড়ি, ওটা না থাকলে ভালো লাগে। ওটা একদম স্টেপল আমাদের জন্য, ওটা লাগবেই। একদম রিকশার টুংটাং,
ঠিক, চায়ের দোকানে চায়ের আর কাপের বিশেষ করে আওয়াজ। যখন অনেক হাঁটতে হয় না বাইরের দেশগুলোতে, যেটা হয় যেমন আমি মালয়েশিয়াতে পড়েছি, ওখানে কিন্তু আমাদের মতো রিক্সা নেই। ওখানে প্রচুর, একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজ বাসের যদি বলি তাহলে বেশ পার্থক্য। তারপরে ট্রেনের যদি মেট্রোর বলি সেটারও একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশনের 1-1.5 কিলোমিটারের। সো আপনাকে আপনার বাড়ি যদি একটা স্টেশনের মাঝামাঝি হয় অন্তত আপনাকে আধা কিলোমিটার 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে। সো এরকম আমরা ইউনিভার্সিটি থেকে যখন হয়তো আরেকটা জায়গায় যাব, যদি আমি না গাড়ি নিতে চাই তাহলে যদি পাবলিক ট্রান্সপোর্ট নিতে চাই হাঁটতে হয়। কিন্তু আমাদের তো তা না, টুক করে মামা যাবেন, তাই না? এই যে ব্যাপার, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অন্যান্য দেশের থেকে একটু আলাদা, স্বাধীন অনেক অনেক। আমার হাজবেন্ড তো আমাকে নিয়ে একটু জোক করে, আমি নিজে ড্রাইভ করি এবং আমি গাড়ি ছাড়া কোথাও যেতে চাই না। তো আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে জোক করে বলে, তুমি তো পারলে বাথরুমে যাওয়ার সময় গাড়িটা নিয়ে যেতে। সো এই অভ্যাসটা এখানেই সম্ভব আসলে এইভাবে। এক্স্যাক্টলি। সো এই যে আসলে আমরা বাংলাদেশের কথা বলছি, আমরা জানি যে হ্যাঁ আমাদের অনেক রকমের লিমিটেশনস আছে, আমাদের সামাজিকতায় এখনও মেয়েদেরকে নিয়ে অনেক রকমের ট্যাবুজ আছে। কিন্তু তারপরেও আমরা যদি দেখি মেয়েদের এগিয়ে যাওয়া, তাহলে আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশের থেকে, আমরা যদি এশিয়ায় বা আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কনসিডার করি, আমাদের মেয়েরা কিন্তু অনেক দিক থেকে অনেক এম্পাওয়ার্ড। এবং এখন যেইভাবে আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে তাতে তো আমরা রোল মডেল। সেই জায়গা থেকে সুচির কেমন লাগে যে একজন বাঙালি নারী হিসেবে? বাঙালি নারী হিসেবে যদি বলি তাহলে আসলে আমার প্রথমেই যেটা বলতে হবে, আমার জার্নিটা খুব স্মুথ ছিল না। আমার যেহেতু খুব ছোট বয়সে বাচ্চা হয়ে গিয়েছিল, সো আমার বাচ্চা নিয়ে পড়াশোনা করতে হয়েছে। আমি ক্লাসে যেতাম বাচ্চা নিয়ে, এবং সেটার জন্য আমি আমার স্ট্যামফোর্ড এবং নর্থ সাউথ 2 ইউনিভার্সিটির টিচারদের কাছে এবং রেজিস্ট্রারদের কাছে, আপনার সাথে সবই মিলে যাচ্ছে, ওনাদের কাছে আমি খুবই বাধিত, কারণ আমাকে ওনারা রিটেন পারমিশন দিয়েছিল যে আমি বাচ্চা নিয়ে ক্লাস এবং পরীক্ষা দিতে পারবো। এই জায়গায় আমি ইন্টারাপ্ট করে আমার কৃতজ্ঞতা আপনার শাশুড়ি মার প্রতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় তৎকালীন রেজিস্ট্রার, শ্রদ্ধেয় আর্কিটেক্ট হোসনিয়ারা ম্যাডাম। আপনি শুনছেন কিনা জানি না, ওভাবে কখনো আপনাকে বলা হয়নি, আপনি জানেন আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু একটা আলাদা রকমের কৃতজ্ঞতা আপনার প্রতি আমার সব সময়। এবং আমি সবসময় দোয়াও করি যে যেভাবে আপনি এনকারেজ করেছেন এবং ওই যে একইভাবে অনুমতি দেয়া যে না, আমি আমার সন্তানটিকে, সেই ছোট্ট মানুষটিকে নিয়ে ক্লাস করতে পারবো, পরীক্ষা দিতে পারবো, সেই সাথে অন্যান্য আরও একাডেমিক নানা রকমের যে কার্যক্রম সেগুলোতে নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবো, সেটা করতে পেরেছিলেন বলেই বোধহয় আপনাদের মেয়েটি আজকে মুক্ত স্বাধীনভাবে নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছে। আমার একদম ধরে যাচ্ছে, বলতে পারছি না, ভীষণভাবে মানে আবেগতাড়িত হয়ে যাচ্ছি। সুচি, আপনার মানে সময় আমি নিয়ে নিলাম। না না, একেবারে না, যেহেতু আমাদের কমন কথা, আপনি কিন্তু আমার কথাটাই বলে দিলেন একদম। তো ওইটা আপনি যেহেতু পার করেছেন, তো আপনি বুঝবেন যে এই জার্নিটা সহজ ছিল না। এই জার্নিটা যথেষ্ট কঠিন, যেখানে ইউনিভার্সিটি লেভেলে, অনার্স লেভেলের পড়াশোনা এমনি কঠিন থাকে, সে সময় একটা ছোট বাচ্চাকে ম্যানেজ করে, এবং সেই বাচ্চাটা যেন ক্লাসে অন্য কারো বিরক্তি তৈরি না করে, এবং বাচ্চার মাটা নিজেও বাচ্চা, সেটাই শুনবো সেই বাচ্চা মায়ের গল্প। কিন্তু একটা ছোট্ট বিরতির আবার সময় হয়েছে। দর্শক, জাস্ট যাবো আর আসবো, প্লিজ কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে মন খুলে মুক্ত স্বাধীন কথা বলা, যেটা আমরা প্রমাণ করেছি লাস্ট 3 বছরেরও বেশি সময় ধরে। আমরা নারীদের এই প্ল্যাটফর্মে 50,000-এরও বেশি নারীকে এক এক করে যুক্ত করেছি, একটা দারুণ পরিবার গড়ে তুলেছি। সেই স্বাধীনতা অন্য রকমের, আর সেই স্বাধীনতা আমরা আপনাদের কারণেই আসলে অনুভব করতে পারছি। তাই যুক্ত হয়ে আপনার মনের সেই ভালো লাগার কথা, সেই মুক্ত স্বাধীন চিন্তার কথা আমাদের সাথে শেয়ার করতে হবে। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসুন। আর আমরা লাস্ট পর্বে আসলে, মানে লাস্ট পর্বে বলতে যে বিরতির আগে দুজন মিলেই বকবক করেছি, আর একদম আমাদের প্রিয় ছোট্ট মানুষটাকে, গায়িকাকে আমরা বসিয়ে রেখেছি গান গাইয়ে। তুমি শুনছিলাম এবং আমার
গান রেডি করে ফেলো একটা। অবশ্যই, হ্যাঁ, আমি বন্ধুদেরকে ওয়েলকাম করে তোমার গান শুনবো। এবং আমরা দেখতে পাচ্ছি এই শুধু আমেরিকা থেকে আমাদের প্রিয় বন্ধু, প্রিয় বোন নাজিয়া আপু যুক্ত হয়ে গেছেন, সুরমা বেগম আপু যুক্ত হয়েছেন। সুরমা বেগম আপু একেবারে বসন্তের রঙে রঙিন হয়ে, নাসিমা আজিম আপু যুক্ত হয়েছেন এবং আরও একজন আপু বোধহয় যুক্ত হয়েছেন, কিন্তু নামটিও লেখেননি এবং ক্যামেরাও অন করেননি। সো প্লিজ ক্যামেরাটা অন করবেন, তাহলে আমরা আপনার সাথে কথা বলবো। আর হাসিনা আপুও যুক্ত হচ্ছে, সবাইকে অনেক শুভেচ্ছা। নাজিয়া আপুর কথা আমি শুনবো, তবে তার আগে আমার মনে হয় আবার একটা গান নাজিয়া আপুকেও একটু শোনাই আমরা। আবার একটা গান হোক, একটা ফাগুনের মতো গান হবে কি? চেষ্টা করতে পারি আমি, প্লিজ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আবার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো, সকাল আবার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো। আপু গান আমার সাথে একটু। রেখো না আর বেঁধো না আর, কোলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। দারুণ। এবং তোমার খোলা দীর্ঘ চুল দারুণভাবে আমাদেরকে মাতিয়ে তুলেছে না? একেবারে মিলে মিশে একাকার একাকার। ভীষণ 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 সুন্দর। এই যে দারুণ গান গাওয়া, আবার সেটা শুরু হয়েছিল কবে? শুরু হয়েছিল একেবারে ছোটবেলায়, আমার মা খালাদের দেখে দেখে শুনে শুনে। আমার খালামণি আমাকে শুনিয়ে প্রচুর গান গাইতেন। আচ্ছা। এবং আমি আমার মাকেও দেখতাম সারাদিনের কাজের ফাঁকে একটু সময় পেলে হারমোনিয়াম নিয়ে বসে যেত, স্বরলিপি দেখে দেখে একটু গান বাজাতো। সুচি আপাকে তো দেখেছি গান করতে, যদিও সুচি আপা একটু খুব একটা পছন্দ করতো না গান গাইতে, ফাঁকি দিত না, পুরো পানিশমেন্ট ছিল। সুচি আপাকে ধরে বেঁধেই করতে লাগতো, কিন্তু আমারটা অনেকটাই স্মুথ ছিল আসলে। মানে আমি খুব পছন্দ করতাম গান গাইতে। সেটা তোমার গায়কই তো বোঝা যায়, তুমি খুব ফিল করো গানটা। হ্যাঁ, আমি ছোটবেলায় আমাকে আসলে সবাই বলতো যে তোমার বোধহয় গানটা করা উচিত। তো মা খালাদের দেখে বড় হই, মা বাসায় টিচার রেখে দেয় গান করার জন্য, বুলবুল ললিতকলা একাডেমিতে শিখি, স্কুল কলেজে প্রোগ্রাম করতাম, ইউনিভার্সিটিতেও করা হয়েছে। এখন আমি যেখানে কাজ করছি ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেখানেও দেখা যায় সমস্ত প্রোগ্রামগুলোতেই পারফর্ম করা হয়। আর এখানে একটা কথা বলবো, ও যখন ছোটবেলায় গান গেত, একটা জিনিস মানে আমি যদিও নিজে গান অত পছন্দ করতাম না, কিন্তু বোদ্ধা ছিলাম যেহেতু ফ্যামিলিতে সবাই গান গায়। এত ছোট একটা মেয়ে গানটাকে এতটা অনুভব করে গেত। গান কিন্তু আমার কাছে মনে হয় গায়কই যতটুকু, তার সাথে অনুভব করাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ও এতটুকু একটা মেয়ে বড়দের গানগুলো এত ফিল দিয়ে এত অনুভব করে গেত। মানে আমি যেটা দুটো গান যে গাইলো, আমি সেই ব্যাপারটাই দেখলাম এবং আমাদেরকে ফিল করাতে বাধ্য করেছে। একদম থাকে না যে একদম সিনক্রোনাইজ করা যায়। আমি কিন্তু একদম সাডেন গেলাম, আপনি ফাল্গুনের কথা বললেন, আমার মাথায় এটা আসলো দু লাইন। এখন চর্চা হয় না যদিও, আমার আম্মু খুব দুঃখ করে, আমার খালামুনিও খুব দুঃখ করে, কারণ আমার মনে হয় তোমার করা উচিত। এবং মানে দারুণ তোমার থাকে না যে হয়তো শিখি আমরা অনেকেই, বাট সুরটা কিন্তু গিফটেড, এটা কিন্তু তোমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, সো তোমার অবশ্যই চর্চাটা চালিয়ে যাওয়া উচিত। আমরা একটু শুনবো, এক এক করে সব বন্ধুরা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন, এর মধ্যে আমাদের গানের পাখি রুমি আপু যুক্ত হয়েছে। রুমি আপু, তুমি কিন্তু একটা গান তৈরি করে ফেলো, মানে রেডি করে ফেলো, শুনবো। নাজিয়া আপুকে দিয়ে শুরু করি কথা বলা। নাজিয়া আপু, তোমাকে অ্যাডভান্স ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পাই না পাই, অনেক ধন্যবাদ। হলুদ আর কমলার ছড়াছড়ি, জুমেও তাই হলুদ কমলার ছড়াছড়ি। আজকে আমি ভুলে গেছি, কারণ এখানে 6 ইঞ্চি স্নো পড়েছে আজকে, তাই না? ভুলে গেছি আজকে
হলুদ কিছু একটা পরে আমার বসা উচিত ছিল। বাট তোমার এই যে আসলে এত হেক্টিক ডে, এরকম একটা স্নোই ডে এর মধ্যে তুমি এত সাত সকাল বেলাতে আমাদের সাথে যুক্ত হয়েছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটাই ফাল্গুন সব থেকে বড়। আমি জানি যে তুমি ভীষণ মুক্ত স্বাধীন, আজকে সেই মুক্ত স্বাধীন ভাবনার কথা একটু শুনবো। আমি আসলে ব্রেকে আমরা যখন জুমের আপাদের সাথে কথা বলি, আজকে আপার সাথে কথা হচ্ছিল, মুক্ত স্বাধীন এখনো কি আমাদের মেয়েরা হতে পেরেছে, এটা আমি আপনাদের তোমাদের থ্রুতে আমি সবাইকেই জিজ্ঞেস করি। স্বাধীন কথা বলার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু কতটা চর্চা হচ্ছে, কতটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এটা আরেকটু চিন্তা করি আমি। এবং বিভিন্ন জায়গায় তুমিও খেয়াল করবে সুবর্ণা, একজন মেয়েকে মুক্ত স্বাধীন হতে বা ডানা মেলে উঠতে বাধা দেয় কিন্তু আরেকজন মেয়ে। এটা খুবই খুবই একটা খারাপ বলবো চর্চা, যেটা আমরা এখনো বন্ধ করতে পারছি না। সমালোচনায় একজন মেয়ের সমালোচনায় আরেকজন মেয়ে আগে এগিয়ে আসে। অ্যাপ্রিসিয়েটের ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে দ্বিধাগ্রস্ত হয় যখন আরেকটা মেয়ে মুক্ত স্বাধীন চিন্তায় নিজেকে মেলতে চায়। দ্বিধাগ্রস্ততা আমি দেখেছি, নট দ্যাট যে আমি না দেখে কথাটা বলছি। এবং হ্যাঁ, মুক্ত স্বাধীন হয়েছে এটাও আমার চোখে পড়েছে। দেশের মেয়েরা, আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় আমি দুটো বিড়ি ফুকোতে দেখেছি মেয়েদের, সেটাকে আমি মুক্ত স্বাধীন বলবো না, একদমই না। স্বাধীন চিন্তায়, সেটা তো উচ্ছৃঙ্খলতা নাজিয়া আপু, তাই না? হ্যাঁ, এটা উচ্ছৃঙ্খলতার থেকেও বলবো, যেটাকে একটা মানে দূষণ, মানে নিজের ভিতরে একটা দূষণ নিচ্ছ, এটাকে চর্চা করছো এবং সবাইকে দেখাচ্ছ। এইটার ভিতরে কোনো মুক্ত স্বাধীন চিন্তার মনোভাব আমি দেখি না। আমি ছেলেদেরটাও এটা অ্যাপ্রিসিয়েট করি না, মেয়েদেরটা তো নয়। এটা এই জিনিসগুলো ভালো খারাপ আমি বলছি না, একটা মেয়েকে ফেরেশতার মতো একদম এঞ্জেলের মতো হতে হবে না, দোষগুণ মিলিয়ে থাকবে। কিন্তু দোষ বলতে কি, একটা ছেলে যেটা করতে পারে, তার একটা ছেলেকে কিন্তু আগেই চিন্তা করতে হয়, আমাকে আমার দায়িত্ব এবং আমার পরিবারের দায়িত্ব, এই চিন্তাগুলো নিতে হয়। কিন্তু একটা মেয়েকেও সেটাই কিন্তু চিন্তা আনতে হবে। কিন্তু পাল্টে গেছে, কিন্তু আমাদের সমাজ তো নাজিয়া আপু, তাই না? এখনো ওই যে একটা তথাকথিত যে না মেয়ে কেন করবে, তাই না, মেয়ে কেন চ্যালেঞ্জিং প্রফেশনে যাবে। তুমি তোমার ক্ষেত্রে, তোমার মেয়ের ক্ষেত্রে তুমি চেঞ্জ করবে এবং সে তার মেয়ের ক্ষেত্রে চেঞ্জ করবে। তোমার ক্ষেত্রে তোমার পরিবার চেঞ্জ করেছে, তুমি দেখো দুইটা প্রফেশনকে কি সুন্দর সামঞ্জস্য নিয়ে চলতে পারছো, চারদিকে হেল্প আছে, কিন্তু কষ্ট হয়েছে তোমার। আমি তোমাকে বলছি না তোমার কষ্ট, তুমি ঠিক ধরতে পেরেছো নাজিয়া আপু। এবং আমরা যারা আসলে নারীরা এখন এগিয়ে আছে এখানে, যারা অনেকেই আমি বলবো যে আমরা এগিয়ে থাকা নারী, যারা কাজ করছি ঘরে বাইরে, অনেক দিক থেকে আমরা ব্লেসড। নাজিয়া আপু তুমি নিজেও, তাই না? অনেক ক্ষেত্রে পরিবারও তোমার ওই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে সেই সুযোগটা দিয়েছে, কিন্তু অনেকে আছে যে এখনো সেই মনের কথা, ইচ্ছের কথা বলার সুযোগটাই পায় না, সুযোগই নেই তার বলার। যে চিন্তা করতে পারে না যে আমি যে এই মুক্ত চিন্তাটা করতে পারি, এটা কিন্তু সে করতেই জানে না। এবং লেখাপড়ার ক্ষেত্রেও মেয়েরা যখন লেখাপড়া করবে, আমরা যখন বড় হয়েছি সুবর্ণা তুমি খেয়াল করবে, এটা আমি টেলিভিশনেও বলছি, সবসময় মেয়েদের স্কুল কলেজগুলোতে তখন অত ভালো নামি দামি প্রফেসর বা টিচার থাকতো না। তুমি খেয়াল করে দেখো, ছেলেদের কলেজ স্কুলগুলোতে আমরা টিচারদের কাছে পড়তে যেতাম, এটা খেয়াল করে দেখো। এই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে হবে। আমরা বিশ্বাস করি যে এই যে পরিবর্তন শুরু হয়েছে, আমাদের সাহসী মুক্ত স্বাধীন চিন্তার নারীরাই কিন্তু সেটা একটু একটু করে করতে পেরেছে। এবং তোমার এই যে তুমিও কিন্তু একজন এরকম সিম্বল। একদম মেয়েদেরকে আমি বলবো, প্লিজ তোমরা নিজেরা কিভাবে একা থাকবে, কিভাবে একা নিজের দায়িত্ব নিতে হবে এবং তোমার বাবা মার দায়িত্ব নিতে হবে, এই চিন্তাটা করে একটা মেয়েকে জীবন করতে হবে, যেভাবে একজন ছেলে তার জীবন শুরু করতে পারে। এটাই অনেক চমৎকার একটা কথা বলেছো নাজিয়া আপু। এবং এটা আমাদের সামাজিক একটা ট্যাবু যে মেয়ে হয়তো সন্তান হিসেবে একা বাবা মার, কিন্তু তারপরে সে রোজগার করলেও পারে না বাবা মাকে সাথে রাখতে কিংবা বাবা মার জন্য একটা সাপোর্ট হতে।
অদ্ভুত একটা নিয়ম আমাদের, যেটা একদমই হওয়া উচিত না। সোসাইটির একটা প্রবলেম। রাইট। সো বাকি বন্ধুদের কথা শুনতে চেষ্টা করব। আবার একটা ছোট্ট বিরতির সময় যেহেতু হয়েছে, আজকে অনেকদিন পরে নাজিয়া আপুকে পেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার ভাবনা থেকে আমরা শুনলাম। একটা ছোট্ট বিরতির পরে ফিরে এসে শুনবো। নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। এবং শেষ বিরতিটা পার করে এলাম, আর বেশ এখনও বলা চলে খানিকটা সময় আছে। সেই খানিকটা সময় আপনার মুক্ত স্বাধীন চিন্তার কথা আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আজ মুক্ত স্বাধীন আছে বলে কখন ব্রেক থেকে আসছি যাচ্ছি মনে হয় টেরই পাইনি, তাই না? সো একদম শেষের দিকে চলে এসেছি। ছোট করে একটু জানতে চাই যে তুমি তো কাজ করছো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এর আগেও একটা খুব পৃথিবী বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি কাজ করেছো। সো এই যে বহুজাতিক মানে একটা কোম্পানিতে কাজ করার ফলে আমার মনে হয় যে চিন্তা ভাবনায়ও ওই বহুজাতিকতা আসে, ঠিক না নাবা? একদমই, একেবারেই। আমি আসলে কাজ করা শুরু করার আগে আমার ইউনিভার্সিটি পর্যন্ত দেখা যাচ্ছে আমার আব্বু আম্মু আমার সঙ্গে থাকতেন সব জায়গায়, আমাকে ক্লাসে দিয়ে আসতেন, ক্লাস থেকে নিয়ে আসতেন। এই প্রথম আমি যখন চাকরি শুরু করি তখন আমি নিজে নিজে আসলে চলাফেরাটা, এবং আমার মনে পড়ে আমি শুরুতে যখন আমার কলিগদের বলতাম যে আমার আব্বু ওয়েট করছে, আমার যেতে হবে তাড়াতাড়ি, সবাই অবাক চোখে দেখতো যে একটা মেয়ে চাকরি করছে, ওর বাবা এখন নিতে আসছে ওকে। তখন থেকে আমি আসলে নিজে নিজে চলাফেরাটা চেষ্টা করতে শুরু করি, যে ট্রুলি মুক্ত যে আমি রাত করে হয়তো ফিরছি অফিস থেকে, হয়তো ট্রান্সপোর্টেশন প্রোভাইড করছে কিন্তু সাথে কোনো পেরেন্ট নেই। তো এইটা আমার জন্য, আমার মনে হয় সবার জন্য, সবাই খুব অবাক হতো। এবং আমাকে এত আদরে বড় করা হয়েছে, আমার মা এখনো আমাকে হাতে খাইয়ে দেয় তুলে যখনই আমাকে কাছে পায়। তো আমার জন্য এটা অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ আসলে। সেই যে মুক্ত স্বাধীন আমাদের আদরে মেয়ে নাবা একটু একটু করে বড় হয়েছে, নিজে ডানা মেলে উঠছে, এই ওরা পুরো আকাশ জুড়ে হোক, আমরা সেই শুভকামনা জানাই। একদম শেষের দিকে একটুখানি রুমিয়াপুর গান না শুনলে হবেই না। রুমিয়াপু একদম বোধহয় 2-3 মিনিট আছে, সো তোমার 2 লাইন গান শুনি। আর বাকি বন্ধুদের যদি না শুনতে পারি প্লিজ মাফ চাই, হ্যাঁ? কিন্তু পুরো হলুদ হয়ে গেছে আজকে, কি দারুণ। বাসন্তী রং ও পায়ে ফুল, চারিদিক ফুরফুরে, চারিদিক ফুরফুরে, আজ বসন্ত। আহা, ফুটছে শিমুল, ফুটছে পলাশ, বাসন্তী শাড়ি, খোপায়ে ফুল, চারিদিক ফুরফুরে, চারিদিক ফুরফুরে, আজ বসন্ত। আজ বসন্ত। গাও সবাই। ফুল ফুটুক না ফুটুক আজই বসন্ত। আমাদের গানের কোকিলও গাওয়া শুরু করেছে, আজ বসন্ত। এবং সবাই যে আমাদের বন্ধুরা আজ হলুদ 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 রঙে রাঙা হয়ে এসেছে, তাদের জন্য একটা হাততালি। দারুণ, খুব চমৎকার একটা পারফেক্ট গান গেয়েছে আমাদের গানের পাখি রুমি আপু, অনেক ধন্যবাদ। আর বাকি বন্ধুদের শুনতে পাচ্ছি না, আমরা গান শুনবো আমাদের স্টুডিওতে থাকা আমাদের প্রিয় বন্ধুর কাছ থেকে, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই বাকি দিনগুলোতে আমরা শুনবো, কেউ মন খারাপ করবে না প্লিজ, ওকে? সবাই ভালো থাকো, সবার জন্য বসন্তের রঙিন শুভেচ্ছা, ভালোবাসা দিবসের অনেক 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 ভালোবাসা। সেই সাথে শবে বরাত আসছে, সবার সৌভাগ্যের রজনী যেন সৌভাগ্য নিয়েই আসে, আমরা সেই শুভকামনা জানাই। একদম শেষে চলে এসেছি সুচি আপুর কাছ থেকে, ভাবির কাছ থেকে জানতে চাই যে জীবনের অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, যেটা প্রতিবারই শিখিয়েছে যে আরো কত সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচা যায়। এখন আসলে পরিকল্পনাটা কি? এখন আসলে আমার বাচ্চারা সব বড় হয়ে গিয়েছে, আমার বাচ্চারা এখন সব ইউনিভার্সিটিতে। তো আমার শাশুড়ি আমাকে সবসময় একটা কথা বলেন, তুমি আবার শুরু করো। আমি আমার চাকরি জীবনের খুব আর্লি পরিসমাপ্তি ঘটিয়ে ফেলেছিলাম, 2014-তে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলাম। তো এখন ভাবি যে 40 পার করে এসে এই সময় এখন আমি কি শুরু করতে পারি, কিন্তু আবার মনে হয় যে কেন পারবো না, আমি তো দমে যাওয়ার মানুষ না, তো
নেক্সট টাইম হয়তো অন্য কিছু নিয়ে আপনার এখানে চলে আসবো, যে তাই যখন না? আমি অন্য কিছু একটা শুরু করতে Something is পারবো। cooking Something behind, is right? Okay, so আমরা ওয়েট করছি সেই দারুণ একটা নতুন শুরু সম্পর্কে জানতে, এবং তখনও দারুণ আড্ডা হবে। ইনশাআল্লাহ। নতুন প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিব। সত্যি খুব ভালো লাগলো, দারুণ একটা আড্ডা, অনেক দিন স্মৃতিতে থাকবে। ইনফ্যাক্ট বলতে পারি যে সব সময় থাকবে। অনেক অনেক শুভকামনা নতুন সেই শুরুর জন্য, এবং পরিবারের সন্তান সহ সকলকে নিয়ে ভীষণ ভালো থাকবেন। নাবার জন্য অনেক শুভকামনা। নাবা, তোমার দারুণ একটা গান দিয়ে আমরা শেষ করবো আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, প্রতিটি দিন হোক মুক্ত স্বাধীন, বিশেষ করে আমাদের নারীদের দিন যেন রঙিন হয়, ভালোবাসায় পরিপূর্ণ হয় আমাদের সকলের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সবাই আজবের সাথে। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, এপার ওপার তোল পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মদারে, যাও